আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা আমাদের চিন্তাভাবনার ধরনটাই বদলে দিতে পারে। বইটির নাম দ্য জিনিয়াস ইন অল অফ আস। লেখক ডেভিড শ্যাঙ্ক এই বই আমাদের দেখিয়েছেন যে প্রতিভা জন্মগত কোনো বিষয় নয়, বরং এটি তৈরি করা যায় প্রতিদিনের পরিশ্রম দিয়ে সঠিকভাবেই। রাত তখন প্রায় 10টা। নেত্রকোনার এক ছোট্ট কলোনির একটা বাড়ির আলো তখনও জ্বলছে। 16 বছরের আয়ানের বাড়ি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বই, খাতায় লেখা লম্বা প্র্যাকটিস প্রশ্নের তালিকা, ল্যাপটপে একটা টিউটোরিয়াল পজ করা। চোখে ক্লান্তির ছাপ থাকলেও আয়ান প্রতিজ্ঞবদ্ধ, আজকের দিনটা কিছু শিখেই শেষ করবেই। কিছু মাস আগেও আয়ান ছিল একদমই সাধারণ। স্কুলে মাঝারি রেজাল্ট, খেলাধুলার আগ্রহ কম, আর শিক্ষকরা তাকে ধরতেন মিডিওকার ছেলের কাতারেই। কিন্তু একদিন স্কুলে একটা সেমিনার হয়, যেখানে অতিথি বক্তা হিসেবে আসেন সাইফুল ইসলাম, একজন সফল বিসিএস ক্যাডার। সেই সেমিনারে সাইফুল স্যার বলেন, ট্যালেন্ট জন্মগত নয়, এটা তৈরি হয়। শুরুর দিকে সবাই একটু দ্বিধায় পড়ে যায়, কিন্তু এরপর সাইফুল স্যার যা বলেন তা আয়ানের জীবন পুরো বদলে দেয়। তিনি বলেন, যে কেউ পিয়ানো বাজাতে বা গণিতে দক্ষ হতে পারে যদি সে যথাযথভাবে অনুশীলন করে। সত্যিকার পারফরম্যান্স আসে ডেলিবারেট প্র্যাকটিস থেকেই, অর্থাৎ সচেতনভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে ভুলগুলো চিহ্নিত করে এবং প্রতিদিন উন্নতির চেষ্টা করে যেই চর্চা করা হয়, সেটাই প্রকৃত প্রতিভা গড়ে তোলে। সেই সেমিনার শেষে আয়ান আয়নার সামনে নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি পারবো? উত্তর আসে, হ্যাঁ পারবো, যদি ঠিকভাবে পরিশ্রম করি। এরপর থেকেই আয়ানের চোখে সবকিছু বদলে যেতে থাকে। আগে সে শুধু পাশ করার জন্য অঙ্ক পড়ত, এখন সে প্রতিটি ধারণা আসলেই বুঝে নিতে চায়। নিজের জন্য একটা রুটিন বানায়। সকালে 6টায় উঠে মেডিটেশন করে আধা ঘন্টা, তারপর কঠিন টপিক প্র্যাকটিস করে। দিনে মাঝে মাঝে রিভিশন নেয়, আর রাতে নিজের পুরনো ভুলগুলো বিশ্লেষণ করে। বন্ধুরা যখন ক্রিকেট খেলছে, সে তখন কনসেপ্ট ক্লিয়ার করার ভিডিও দেখছে। পরিবার যখন মুভি নাইটে ব্যস্ত, তখন সে হেডফোন পরে সমাধান করছে। অনেকবার মনে হয়েছে ছেড়ে দেওয়ার, কারণ রেজাল্ট তাড়াতাড়ি দেখা যায় না। কিন্তু আয়ান বারবার নিজেকে মনে করিয়ে দেয়, ডেলিবারেট প্র্যাকটিসের ফল ধীরে আসে, কিন্তু একবার এলে সেটা সবার চোখের সামনে পড়ে। একদিন স্কুলে একটা কঠিন অঙ্কের পরীক্ষা হয়। সবাই চিন্তিত, আয়ান খানিকটা নার্ভাস, কিন্তু সে ধীরে ধীরে মাথা খাটিয়ে সমস্যার সমাধান করে। ফলাফল এলে সবাই হতবাক হয়ে যায়। পুরো ক্লাসে সবচেয়ে বেশি নম্বর আয়ানের। যে শিক্ষকরা তাকে গড়পড়তা ভাবত, এখন আয়ানকে প্রশংসায় ভাসায়। পিতামাতাও অবাক, এত বড় পরিবর্তন কিভাবে? কিন্তু আসল রূপান্তর তখনও বাকি ছিল। আয়ানের প্রোগ্রামিংয়ে আগ্রহ ছিল। একদিন কোড শেফে একটা সহজ সমস্যার সমাধান করতে গিয়ে সে ব্যর্থ হয়। আগের আয়ান হলে হয়তো ছেড়ে দিত, কিন্তু নতুন আয়ান জানে উন্নতির রাস্তা হলো ভুল খুঁজে বের করে তা সংশোধন করা। সে আবার বেসিক পড়ে, প্রতিটি ভুল বুঝে নেয় এবং প্রতিদিন 1 ঘন্টা শুধু সমস্যা সমাধানের অনুশীলন করে। কয়েক সপ্তাহ পরে একই সমস্যা সামনে আসে। এইবার সে সমাধান করে ফেলে। ধীরে ধীরে অনলাইন হ্যাকাথনে অংশ নেয়। প্রথম দিকে হারে, কিন্তু প্রতিবার সে নিজের সমাধান বিশ্লেষণ করে, এক্সপার্টদের থেকে ফিডব্যাক নেয়, আর প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে। 1 বছরের মধ্যেই সে জিতে যায় একটা ন্যাশনাল লেভেল কোডিং প্রতিযোগিতা। এখন সবাই বলে আয়ানের ছোটবেলা থেকেই প্রতিভা ছিল, কিন্তু তারা জানে না সেই প্রতিভা প্রতিদিনের কঠিন পরিশ্রমেই তৈরি হয়েছে। আয়ানের গল্পটা আমাদের সবার সাথেই রিলেটেবল। আমরা সবাই কোনো না কোনো সময় নিজেদের সাধারণ ভাবি যারা অসাধারণ কাজ করে তারা বোধহয় জন্মগতভাবেই বিশেষ। কিন্তু সত্যি হলো, যে কোনো দক্ষতা গড়ে তোলা যায় কঠিন পরিশ্রম আর সচেতন অনুশীলনের মাধ্যমে। আয়ান কোনো জাদু করেনি। সে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছে, চর্চা করেছে, ভুল শিখেছে এবং নিজেকে এগিয়ে নিয়েছে। সে কারো সাথে তুলনা বন্ধ করে দিয়েছে, শুধু নিজের অগ্রগতিতেই ফোকাস করেছে। একবার তার বন্ধু সালেহ জিজ্ঞেস করেছিল, তুই এত কনসিস্টেন্ট থাকিস কিভাবে? আয়ান হেসে বলেছিল, পজিটিভিটি আসে তখনই যখন তুমি তোমার ছোট ছোট পদক্ষেপে বিশ্বাস করতে শিখো। পরাজয়কে ভয় নয়, শেখার একটা উপায় হিসেবে দেখতে শিখো। এই গল্প আমাদের শেখায় সাফল্য একটা যাত্রা, যেটা তৈরি হয় ধৈর্য, অনুশীলন আর ফোকাস দিয়ে। একদিনে কেউ জিনিয়াস হয়ে ওঠে না। প্রতিটি সফলতার পিছনে থাকে বছরের পর বছর লুকিয়ে থাকা কঠিন পরিশ্রম। আয়ান এখনো প্রতিদিন চর্চা করে, কিন্তু আজ সে জানে তার আসল শক্তি জন্মগত প্রতিভা নয়, তার প্রতিদিনের পরিশ্রমই তার সবচাইতে বড় ট্যালেন্ট। তাই যদি তুমি ভাবো আমার কোনো বিশেষ ট্যালেন্ট নেই, তাহলে একবার আয়ানের কথা মনে করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সেই পরিশ্রম করতে প্রস্তুত যা ট্যালেন্ট তৈরি করে? কারণ হ্যাঁ,
ট্যালেন্ট পাওয়া যায় না, ট্যালেন্ট তৈরি করা হয়। মনে রাখো, প্রত্যেক অসাধারণ মানুষ একসময় ছিল একজন সাধারণ শিখতে থাকা শিক্ষার্থী। তাদের বিশেষত্ব হল নির্বিচারে চেষ্টা, অধ্যাবসায় আর ভুল থেকে শেখার মানসিকতা। তাই পরের বার যখন দেখবে কেউ অসাধারণ গান গাইছে, দ্রুত দৌড়াচ্ছে বা কঠিন অঙ্ক সমাধান করছে, ভাবো না সে গড গিফটেড, বরং ভাবো সে কতটা অনুশীলন করেছে। নিজের ভেতরের আগুনটা জ্বেলে দাও, ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করো। একদিন এমন আসবে যখন তোমার পরিশ্রমই তোমাকে ট্যালেন্টেড করে তুলবে। কারণ এটা একেবারে সত্যি যে প্রতিভা খুঁজে পাওয়া যায় না, প্রতিভা তৈরি করা হয়। এই গল্পের নায়ক আয়ান এখন 17 বছর বয়স। গত বছর ছিল তার জীবনের মোড় ঘোরানোর সময়। তার পরিশ্রম, ধৈর্য আর সচেতন অনুশীলন তাকে স্কুলে একটা নতুন পরিচিতি দিয়েছে। শিক্ষকরা এখন আর তাকে গড়পড়তা ছাত্র হিসেবে দেখে না, তাকে দেখে একটা রোল মডেল হিসেবেই। কিন্তু তার যাত্রা তখনও শেষ হয়নি। বছরের শেষ দিকে স্কুলে একটা সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট হয়। সব ছাত্রছাত্রীদের আইকিউ টেস্ট নেওয়া হয়, একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা যেখানে লজিক, রিজনিং, মেমোরি আর প্রবলেম সলভিং স্কিল মাপা হয়। রেজাল্ট এলে দেখা যায় আয়ান স্কোর গড়ের একটু উপরেই আছে। কয়েকজন ছাত্র তার চেয়েও ভালো স্কোর করেছে। ধীরে ধীরে ফিসফাস শুরু হয়, এই সেই আয়ান যে কোডিং কম্পিটিশন জিতেছিল, তার আইকিউ এত কম, তাহলে তো ওর সাফল্য কেবলই কপাল। আসল টপার তো তারাই হয় যাদের আইকিউও বেশি থাকে। এই কথাগুলো আয়ানের মধ্যে পুরনো ভয়গুলো ফিরিয়ে আনে। সে ভাবে, আমি কি সত্যি অতটা বুদ্ধিমান না? যে পরিশ্রম এতদিন করলাম সবগুলোই কি তাহলে বৃথা? এই প্রশ্ন নিয়ে সে যায় তার মেন্টর সাইফুল স্যারের কাছে। আয়ান বলে, স্যার, আমার আইকিউ তো খুব একটা ভালো না, হয়তো আমি সত্যি অতটা স্মার্ট না যতটা সবাই ভাবে। সাইফুল স্যার হেসে বলেন, আয়ান, আইকিউ কোনো পাথরে লেখা সংখ্যা না। এটা এমন এক চূড়ান্ত মান নয় যা তোমার পুরো জীবন ঠিক করে দেবে। আইকিউ হলো নমনীয়। এটা নির্ভর করে তোমার পরিবেশ, শেখার ধরন আর বিশ্বাসের উপর। আয়ান একটু চুমকে যায়। কিন্তু স্যার, সবাই তো বলে আইকিউ জন্মগত বিষয়, কিছু মানুষ ন্যাচারালি স্মার্ট হয়। স্যার বললেন, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। জানো নিউরোসায়েন্স কি বলছে? আমাদের মস্তিষ্ক হলো একটা প্লাস্টিকের মতো, মানে এটা গঠন বদলাতে পারে, বড় হতে পারে। যখন আমরা নতুন কিছু শিখি, চ্যালেঞ্জ গ্রহণ করি, নিজের উপর বিশ্বাস রাখি, তখন আমাদের মস্তিষ্ক নিজেই নিজেকে আপগ্রেড করে নেয়, আর সেই সাথে বাড়ে আমাদের আইকিউ। এই ভাবনাটা আয়ানের মনে গেঁথে যায়। পরদিন থেকেই সে নেয় একটা নতুন চ্যালেঞ্জ। তার সবচেয়ে দুর্বল সাবজেক্ট ফিজিক্স। আগে যেটা সে এড়িয়ে যেত, এইবার সে বিষয়টা নিয়েই সিরিয়াস হয়ে পড়ে। সে বেসিক থেকে শুরু করে, ডায়াগ্রাম আঁকে, ধারণা বোঝে এবং প্রতিটি প্রশ্নের মানে বুঝতে সময় নেয়। প্রথমবার যখন সে একটা নিউমেরিক্যাল সলভ করে, উত্তর ভুল আসে, কিন্তু এইবার সে হাল ছাড়ে না। সে নিজেকে বলে, এই ভুলটাই আমার মাথাকে আরো উন্নত করার সুযোগ। ধীরে ধীরে তার মাথা প্রশিক্ষিত হতে থাকে। যে জিনিসগুলো আগে জটিল লাগতো এখন সহজ মনে হয়। তার প্রসেসিং স্পিড, রিজনিং এবং ফোকাস সবই উন্নত হয়। আর এর সবকিছুর পেছনে ছিল একটাই বিশ্বাস, আমি নিজেকে আরো উন্নত করতে পারি। একদিন তার সায়েন্স টিচার ক্লাসে বলেন, আইকিউ কোনো ঈশ্বর প্রদত্ত গিফট নয়, এটা নির্ভর করে তুমি কিভাবে তোমার মস্তিষ্ক ব্যবহার করো তার উপর। স্মার্ট সে নয় যে সব জানে, স্মার্ট হলো সে যে প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে। আয়ান এবার বুঝতে পারে, আইকিউ কোনো ছাদের মতো সীমাবদ্ধতা নয়, বরং এটি একটি শুরুর বিন্দু। তার স্কোর 102, কিন্তু এই স্কোরকে সে আরো উপরে তুলতে পারে যদি সে কৌতূহল আর পরিশ্রম ধরে রাখে। কয়েক সপ্তাহ পর স্কুলে আবার একটা রিজনিং টেস্ট হয়। আগে যেখানে তার স্কোর ছিল 102, এইবার রেজাল্ট আসে 122। উন্নতি এতটা স্পষ্ট ছিল যে যারা আগে বলে বেড়াতো আয়ানের আইকিউ কম, তারা এইবার চুপ। বন্ধু সালে মজা করে জিজ্ঞাসা করে, ভাই, তুই কি কোনো মেমোরি বুস্টার বা সিক্রেট টেকনিক নিয়েছিস? আয়ান হেসে বলেন, রে বন্ধু, আমি শুধু বুঝে গেছি আমার মাথাটাই একটা জিমের মতো, যত বেশি ব্যবহার করব তত শক্তিশালী হবেই। এখন সে একটা ডায়েরি রাখা শুরু করে, যেখানে প্রতিদিন যা শিখছে তা লেখে। নতুন কোনো বিষয়, কোনো ভুল থেকে শেখা,
অথবা কোনো চ্যালেঞ্জ যেটা তাকে ঠেলে দিয়েছে উন্নতির দিকেই। এই ডায়েরিটা হয়ে ওঠে তার গ্রোথ জার্নালের গল্প। এখন সে আর কোনো পরীক্ষাকে ভয় পায় না, কোনো প্রতিযোগিতা থেকে সরে আসে না, কারণ সে জানে বুদ্ধিমত্তা হলো একটা যাত্রা। আজকে স্কোর কখনোই ভবিষ্যতের ক্ষমতা নির্ধারণ করে না। একদিন লাইব্রেরিতে বসে থাকা অবস্থায় এক জুনিয়র ছাত্র আসে তার কাছে। সে বলে, ভাইয়া, আমি মনে করি আমার আইকিউ কম, আমি বোধহয় স্মার্ট না। আয়ান তার হাতে বাঁধা একটা রাবার ব্যান্ড দেখিয়ে বলে, দেখো, এটা ইলাস্টিক, যত টানো তত প্রসারিত হয়। আমাদের মস্তিষ্কও এমন, তুমি যত শিখবে, যত প্র্যাকটিস করবে, ততই বড় হবে মস্তিষ্কের ক্ষমতা। আইকিউ এর কোনো সীমা নেই, এটা শুধু নিজেকে প্রমাণ করার একটা সুযোগ মাত্র। ধীরে ধীরে আয়ানের চিন্তা, আত্মবিশ্বাস আর প্রভাব স্কুলের বাইরেও ছড়িয়ে পড়ে। সে স্থানীয় কিছু শিশুদের জন্য সাপ্তাহিক ফ্রি ক্লাস নেওয়া শুরু করে, বিশেষ করে তাদের জন্য যারা নিজেকে স্লো লার্নার ভাবে। তার একটা মাত্র বার্তা ছিল, তোমার মাথা কারোর চেয়ে কম নয়, তুমি শুধু এখনো জানো না কিভাবে একে এগিয়ে নিতে হয়। সে ছোট ছোট মজার এক্সপেরিমেন্ট করে, রিজনিং গেম খেলে আর সিম্পল লজিক পাজল দিয়ে শিশুদের শেখায় জ্ঞান মানেই আনন্দ। 1 বছরের মধ্যেই তার ছোট্ট গ্রুপ 10 জন থেকে বেড়ে দাঁড়ায় 50 জনে। এখন কেউ আয়ানকে জিজ্ঞাসা করলে, তুমি কি গিফটেড? সে হাসি মুখে উত্তর দেয়, না, আমি শুধু আমার মস্তিষ্ক সচল রেখেছি। এই গল্প আমাদের শেখায় একটা অসাধারণ বিষয়, আইকিউ কোনো সংখ্যা নয়, এটা হলো একটা সম্ভাবনা। আর এই সম্ভাবনা আছে প্রত্যেকের ভেতরেই। তুমি যেই পরিবেশে বড় হও না কেন, তোমার পেছনের গল্প যাই হোক না কেন, যদি কখনো মনে হয় তুমি অযোগ্য বা গড়পড়তা, তাহলে নিজের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করো। কারণ তোমার বুদ্ধিমত্তা নির্ধারিত হয় না পরীক্ষার নম্বরে, বরং তোমার শেখার যাত্রায়। তুমি যখনই নতুন কিছু শেখো, তখনই তুমি বাড়িয়ে দাও তোমার মস্তিষ্কের ক্ষমতা। সুতরাং শেখা চালিয়ে যাও, অনুশীলন করো, আর এই সহজ সত্যে বিশ্বাস রাখো, ট্যালেন্ট তৈরি করা হয়, পাওয়া যায় না। প্রতিবার তুমি নিজেকে একটা অস্বস্তিকর জায়গায় ফেলো, সেই মুহূর্তেই তুমি তোমার আইকিউকে নতুনভাবে সংজ্ঞায়িত করছো। মনে রেখো, তোমার সীমাবদ্ধতা সেখান পর্যন্ত যতদূর পর্যন্ত তুমি বিশ্বাস করো। যদি তুমি বিশ্বাস করো যে তুমি উন্নতি করতে পারো, তাহলে তুমি সত্যিই পারবে। আইকিউ কোনো কাচের ছাদ নয়, এটা একটা আয়নার মতো, যা তোমার উন্নতির একটা ঝলক দেখায় মাত্র। তাই পরের বার যদি নিজেকে প্রশ্ন করো, আমি কি স্মার্ট, তবে উত্তর হওয়া উচিত, আমি প্রতিদিন একটু একটু করে স্মার্ট হয়ে উঠছি, প্রতিটি প্রচেষ্টায়, প্রতিটি ভুলেই। কারণ এটাই সত্য, আইকিউ পরিবর্তনশীল। এখন আয়ানের জীবন অনেকটা বদলে গেছে। স্কুলে তার রেজাল্ট আগের চেয়ে অনেক ভালো। কঠিন প্রতিযোগিতায় সে নিজের একটা পরিচিতি তৈরি করেছে। ছোট ছোট ছেলেমেয়েরা এখন তাকে দেখে ইন্সপিরেশন হিসেবে। কিন্তু বাইরের এই বদলটার চেয়েও বেশি বদল এসেছে তার মনের ভেতরে। সে এখন নিজেকে শুধু একজন স্টুডেন্ট নয়, একজন শেখার যাত্রায় থাকা মানুষ মনে করে। কিন্তু এই যাত্রায় সে একটা জিনিস খুব পরিষ্কারভাবেই বুঝেছে, পরিশ্রম যথেষ্ট নয় যদি পরিবেশটা সাপোর্টিভ না হয়। যে শিশুই হোক, যতটা প্রতিভা হোক, যদি তার আশপাশের পরিবেশ তাকে সমর্থন না করে, সে কখনোই পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে না। একদিন স্কুল শেষে আয়ন গেল তার বন্ধু তনুজের বাসায়। তনুজ তার কোডিং ক্লাবের সদস্য ছিল, কিন্তু কিছুদিন ধরে একেবারে ডিমোটিভেটেড। তার প্রজেক্টগুলো অসম্পূর্ণ পড়ে আছে, ক্লাস মিস করছে, প্রতিযোগিতায় অংশ নিচ্ছে না। আয়ন জিজ্ঞাসা করল, তুই তো কোডিং পাগল ছিলিস, হঠাৎ কি হলো? তনুজ হালকা গলায় বলল, ভালো লাগাটা তো এখনো আছে ভাই, কিন্তু বাসায় কেউ সাপোর্ট করে না। পাপা বলেন শুধু পড়াশোনায় ফোকাস করো, এই কোডিং ওডিং এসব সময় নষ্ট। আর মাম্মা ভাবেন আমি ল্যাপটপে শুধু গেম খেলি। রোহান একদম চুপ হয়ে গেল। প্রথমবার সে বুঝল তার অনলাইন গ্রোথ এতটা স্মুথ হয়েছে কারণ তার বাবা মা আর শিক্ষকরা তাকে বিশ্বাস করতেন, সাপোর্ট দিতেন, রিসোর্স দিতেন। সে ভাবল, যদি আমার ক্ষেত্রেও এমনটা হতো তাহলে হয়তো আমি আজ কোডিংয়ের বেসিকটাও বুঝতাম না। সেই সন্ধ্যাতেই আয়ান বাড়ি ফিরে বাবাকে বলল, আব্বু, আপনি কোনোদিন বলেননি আমি সময় নষ্ট করছি।
আপনি আমাকে ল্যাপটপ কিনে দিয়েছেন, ওয়াইফাই দিয়েছেন আর কম্পিটিশনে অংশ নিতে অনুমতি দিয়েছেন। হয়তো আমি সফল হয়েছি কারণ আপনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন। বাবা হেসে উত্তর দিলেন, বাবা, যখন কোনো সন্তান কিছু শিখতে চায় তখন শুধু একটা সুযোগ আর একটা উপযুক্ত পরিবেশ দিলেই সে নিজেকে গড়ে তোলে। এই কথাগুলো রোহানের হৃদয়ে গেঁথে যায়। সে বুঝতে পারে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট কতটা শক্তিশালী। বাবা মা আর শিক্ষকের ছোট ছোট ব্যবহারই তৈরি করে শিশুর পৃথিবী। যা হয় তার আত্মবিশ্বাস আর কৌতূহল বাড়ায়, নয়তো ধ্বংস করে দেয় চিরতরেই। কয়েকদিন পর স্কুলে একটা নতুন উদ্যোগ শুরু হয়, প্যারেন্ট এডুকেটর চাইল্ড গ্রোথ মিট নামে। এই প্রোগ্রামে বাচ্চাদের তাদের পছন্দের শিক্ষক এবং অভিভাবককে সঙ্গে নিয়ে এসে তাদের শেখার যাত্রা শেয়ার করতে হতো। আয়ন সঙ্গে সঙ্গে নাম লেখায়। সে তার বাবাকে এবং প্রিয় শিক্ষক ইকবাল স্যারকে আমন্ত্রণ জানায়। প্রেজেন্টেশনের দিন আয়ন খুব সোজা আর সততার সঙ্গে তার গল্প বলে। আমি ছিলাম গড়পড়তা ছাত্র, কিন্তু বাবা কখনো আমাকে নিচু মনে করেননি। আর যখনই হাল ছেড়ে দিতে চেয়েছি, ইকবাল স্যার আবার উঠে দাঁড়াতে সাহায্য করেছেন। তারপর সে তনুজের কথাও তুলে ধরে। যদি আশপাশের মানুষ শিশুর কথা না শোনে, তার অনুভব না বোঝে আর শুধু এক্সপেকটেশন চাপিয়ে দেয়, তবে সে শিশু যতটাই যোগ্য হোক একসময় হারিয়ে যায়। পুরো অডিটোরিয়ামে একদম নীরবতা ছেয়ে যায়। অনেক অভিভাবকের চোখে জল, কারণ প্রথমবার তারা বুঝতে পারেন তাদের ছোট ছোট কথাও শিশুর মনে কতটা গভীর প্রভাব ফেলে। এরপর স্কুলে শুরু হয় একটা নতুন সংস্কৃতি। শিক্ষকরা শুধু পড়াশোনায় নয়, শিশুর মানসিক অবস্থার উপরও সাপ্তাহিক ফিডব্যাক দিতে শুরু করেন। প্রতি মাসে অভিভাবকদের জন্য হয় ওয়ার্কশপ, যেখানে তাদের শেখানো হয় শুধু বকা বা মার্কস চাইবেন না, বরং শেখার প্রতি উৎসাহ জাগাবেন। একদিন তনুজের মাও আসেন সেই ওয়ার্কশপেই। তিনি দেখেন অন্য বাবা মায়েরা তাদের সন্তানদের কোডিং প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। তিনি প্রথমবার বোঝেন, আমি কোনোদিন আমার ছেলের প্যাশনটাই বুঝিনি। বাড়ি ফিরে তিনি তনুজকে বলেন, তুই যা করতে চাস, আমি এখন থেকে তোর পাশে আছি। এটা যেন তনুজের মধ্যে আবার নতুন প্রাণ ফিরিয়ে আনে। কয়েক সপ্তাহের মধ্যেই সে আবার কোডিং প্রতিযোগিতায় অংশ নেয় এবং স্কুল লেভেলে দ্বিতীয় স্থান অর্জন করে। আয়ন এখন নিজেকে শুধুমাত্র একজন লার্নার হিসেবে নয়, একজন লিডার হিসেবেও ভাবতে শুরু করে। সে বুঝে যায়, যখন একজন শিশুর চারপাশে একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম থাকে, বাবা মা, শিক্ষক বা মেন্টরের মতো, তখন সে শুধু একাডেমিক নয়, মানসিকভাবেও বেড়ে ওঠে। সে চ্যালেঞ্জকে ভয় নয়, সুযোগ হিসেবে দেখতে শেখে। সে স্কুলে শুরু হয় একটা নতুন উদ্যোগ, সাপোর্ট সার্কেল নামেই। এখানে প্রতি সপ্তাহে কিছু শিশু, একজন শিক্ষক এবং একজন অভিভাবক এক টেবিলে বসে খোলামেলা কথা বলতো। কোনো সিলেবাস নেই, কোনো চাপ নেই, শুধু আলোচনা। এ সপ্তাহে কি শিখেছো, কোন জায়গায় সমস্যা পড়েছিলে, কোন বিষয়ে সাপোর্ট লাগবে। ধীরে ধীরে পুরো স্কুলের পরিবেশ বদলে যায়। শিক্ষকরা আর কেবল সিলেবাস শেষ করার যন্ত্র নয়, তারা হয়ে ওঠেন মেন্টর। অভিভাবকরা শুধুমাত্র নম্বর জানতে চান না, আজ নতুন কি শিখেছ, এই প্রশ্নটাই এখন তারা করে। আর শিশুরা, তারা এখন শুধু রিপোর্ট কার্ডের জন্য নয়, নিজের স্বপ্নের জন্য শিখতে শুরু করেছি। আয়ন তার ডায়েরিতে লিখেছিল, আমার সবচেয়ে বেশি আনন্দ হয় যখন আমি কোনো শিশুর চোখে সেই আত্মবিশ্বাস দেখি যেটা একসময় আমার নিজের চোখে ছিল। এই কথাটা সে বলেছিল হৃদয়ের গভীর থেকেই। আমি একসময় বুঝে গিয়েছিলাম শিশুরা কোনো যন্ত্র নয়, তাদের শুধু সিলেবাস আর হোমওয়ার্ক দিয়ে চালানো যাবেই। তাদের দরকার লালন পালন, শ্রবণ আর প্রশংসা। আর এই কাজটা শুরু হয় তাদের আশপাশের মানুষদের মাধ্যমেই, বাবা মা এবং শিক্ষকরা। আজ আয়ন যদি এতদূর পৌঁছাতে পারে, সেটা তার প্রতিভা বা কঠোর পরিশ্রমের ফল। কিন্তু সবচেয়ে বড় কারণ ছিল তার পরিবেশ। এমন একটা জায়গা যেখানে সে মুক্তভাবে এক্সপ্লোর করতে শিখেছিল, বারবার ভুল করে আবারও উঠতে শিখেছিল। তাই যদি আমরা চাই আমাদের সন্তানরা বুদ্ধিমত্তায় আর আবেগতভাবে শক্তিশালী হয়ে উঠুক, তবে শুধু বই নয়, তাদের দিতে হবে ভরসার পরিবেশ, যেখানে তারা ভয় না পেয়ে প্রশ্ন করতে পারে, লজ্জা না পেয়ে ভুল করতে পারে আর মন দিয়ে নিজের স্বপ্নকে অনুসরণ করতে পারে। কারণ সত্যিটা হলো, শিশুর প্রথম পৃথিবী হলো তার বাবা মা আর শিক্ষক। আর যদি সেই পৃথিবী সহানুভূতিশীল এবং সমর্থনদায়ী হয়, তাহলে যে কোনো শিশু তার নিজস্ব আকাশ তৈরি করতে পারে। এখন আয়ন দ্বাদশ শ্রেণীতে। তার যাত্রা ধীরে ধীরে পরিণত হয়েছে একটা মিশনে। সে শুধু নিজেকে গড়ছে না, অন্যদেরকেও অনুপ্রাণিত করার চেষ্টা করছে। তার স্কুলে এখন তৈরি হয়েছে একটা নতুন পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা শুধু নম্বরের জন্য নয়, বাস্তব শেখার জন্য পরিশ্রম করছে। কিন্তু সময়ের সাথে সাথে রোহান একটা নতুন জিনিস উপলব্ধি করল। শুধু বাড়ি আর স্কুলের সাপোর্ট যথেষ্ট নয়, অনেক সময় সমাজ আর সংস্কৃতিও শিশুদের একটা নির্দিষ্ট ছাঁচে ঢেলে দেয়, আর সেই কারণেই অনেক প্রতিভা বিকশিত হয় না।
সে ব্যাপারটা উপলব্ধি করেছিল যখন তার জুনিয়র নেহা, যে চমৎকার আঁকতে পারত, সে হঠাৎ করে আর্ট ক্লাস বাদ দিয়ে দিল। আয়ন জিজ্ঞাসা করল, কি হয়েছে? নেহা নিচু গলায় বলল, বাসায় সবাই বলে এসব সময় নষ্ট, মেয়েদের পড়াশোনায় মন দেওয়া উচিত, এইসব হবেই, বিয়ের পর করলেও চলবেই। আয়ন কিছুক্ষণ চুপ হয়ে রইল। তার মনে পড়ল এই সমাজের নেহার মতো আরও কত ছেলে মেয়ে আছে যাদের স্বপ্নগুলো চাপা পড়ে যায় সমাজ বা সংস্কৃতির দৃষ্টিভঙ্গির কারণেই। গান, শিল্প, খেলা কিংবা টেকনোলজি, যে কোনো ক্ষেত্রে যদি সেই পথ সমাজের চোখে স্ট্যান্ডার্ড না হয়, তবে শিশুদের বলা হয় এটা করো না। তার মনে পড়ে গেল দূর সম্পর্কের কাজিন আরিফের কথা, যে ছিল মহাকাশ বিজ্ঞানের দারুণ উৎসাহী। সে নিজেই একটা টেলিস্কোপ বানিয়েছিল, চাঁদ আর গ্রহ পর্যবেক্ষণ করত। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সবাই বলেছিল, এসব হবেই, সময় নষ্ট করিস না, বিসিএস এর জন্য প্রস্তুতি নে। ধীরে ধীরে আরিফ সেই টেলিস্কোপ একটা কাভারে মুড়িয়ে তুলে রাখে আলমারির ওপর। আয়ন এবার বুঝে যায়, শুধু বাবা মা বা শিক্ষক নয়, পুরো সংস্কৃতি এবং সামাজিক কাঠামোই শিশুর মানুষ গঠনে প্রভাব ফেলেই। আমাদের সমাজে কিছু নির্দিষ্ট প্রত্যাশা থাকেই। ছেলে মানে ডাক্তার হবে, মেয়ে মানে স্কুলের টিচার বা ব্যাংকে চাকরি। কিন্তু কেউ যদি চায় আর্টিস্ট, ট্রাভেলার বা রিসার্চার হতে, তবে তাকে গুরুত্বই দেওয়া হয় না। এই অবস্থায় শিশুরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আয়ান এসব নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করলো। তার ডায়েরিতে শুধু শেখার কথা নয়, এখন শুরু হলো সংস্কৃতি বিষয়ক পর্যবেক্ষণ লেখা। সে লিখল, সংস্কৃতি শিশুদের মনে এক ধরনের অদৃশ্য সীমানা তৈরি করে, যা বাস্তব জগতের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ এগুলো মনের ভেতর থেকে কাজ করে। একদিন স্কুলে একটা ওপেন মাইক সেশন হলো বিলিফ সিস্টেম নিয়ে, যেখানে ছাত্ররা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। আয়ার নাম লেখালো। স্টেজে উঠে সে বলল, আমাদের সংস্কৃতিতে অনেক ভালো দিক আছে, শ্রদ্ধা, শৃঙ্খলা এবং পারিবারিক মূল্যবোধ। কিন্তু যখন এই সংস্কৃতি শিশুদের স্বপ্ন আটকে দেয়, তখন আমাদের পুনর্বিচার করা দরকার। কেন আমরা ভাবি যে আর্টিস্ট হওয়া রিস্কি আর ইঞ্জিনিয়ার হওয়া সেফ? কেন আমরা মেয়েদের বলি তুমি এটা পারবে না? কেন আমরা চাই সব শিশু এক দৌড়ে দিক, যখন তাদের গন্তব্যই ভিন্ন ভিন্ন? অডিটোরিয়ামে ছিল নিস্তব্ধতা, আর তারপর শুরু হলো ধ্বনিত করতালির গর্জন। সেই বক্তৃতার পর অনেক ছাত্রছাত্রী এলো আয়ানের কাছেই। ভাই, আমি ফটোগ্রাফি করতে চাইতাম, কিন্তু ভয় পেতাম। আমার পরিবার বলে লেখালেখি করে কি পাবে? এক ছেলে তো সরাসরি বলল, ভাইয়া তুমি কি আমার বাবার সাথে কথা বলবে? এইবার আয়ান একটা নতুন ক্যাম্পেইন শুরু করার সিদ্ধান্ত নিল, ড্রিমস বিয়ন্ড সিলেবাস নামে। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল শিশুদেরকে সাংস্কৃতিক চাপ থেকে বের করে তাদের আসল সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করা। সে স্কুল কাউন্সিলরের সঙ্গে কথা বলল, কিছু সমাজ সচেতন শিক্ষকের সঙ্গে যুক্ত হলো, আর শুরু করলো উইকেন্ড ওয়ার্কশপ, যেখানে শিশুরা খোলামেলা আলোচনা করতে পারত তাদের প্যাশন নিয়েই। এই ওয়ার্কশপের একটা মাত্র নিয়ম ছিল, নো জাজমেন্ট, নো কম্প্যারিজন, অনলি কনভারসেশন অ্যান্ড এনকারেজমেন্ট। ধীরে ধীরে শিশুরা তাদের গল্প বলতে শুরু করলো। কেউ ডান্স করতে ভালোবাসে, কেউ শুনেছে ছেলে হয়ে নাচ, কেউ সামাজিক কাজ করতে চায়, কিন্তু পরিবার বলেছে আগে টাকা রোজগার করো। আয়ান প্রতিটি গল্প গুরুত্ব দিয়ে শুনল। সে শিশুদের উদাহরণ দিল যেসব সফল মানুষ সমাজের রীতির বিপরীতে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করেছেন। সে বলল, যখন কেউ সাহস দেখায় তখন সমাজও পরিবর্তন হয়। আরেকদিন সে নেহাকে আবার দেখে আর্ট ক্লাসেই, হাতে ব্রাশ, চোখে নতুন জলজলালো। নেহা বলল, ভাইয়া, আমি বাবা মায়ের সাথে কথা বলেছি, তোমার বক্তৃতা একটা ক্যানভাসে এঁকে দেখিয়েছিলাম। তারা একটু অবাক হয়েছিল, কিন্তু মুগ্ধ হয়েছিল। এখন বলেছে আমি যদি এই পথেই যেতে চাই তাহলে তারা পাশে থাকবে। আয়ান চুপচাপ হাসল। তার মনে হচ্ছিল যে সমাজ একসময় বাধা দিত, এখন সেই সমাজও পরিবর্তন হচ্ছে। সে উপলব্ধি করল যে কোনো সংস্কৃতিই হোক না কেন, যখন শিশু তাদের কণ্ঠ তুলে ধরে আর সফল হয়, তখন সেই কণ্ঠকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই গল্পটা আমাদের শেখায় শিশুরা শুধু ক্লাসরুমের মধ্যে গড়ে ওঠে না, তারা গড়ে ওঠে যখন সমাজ, পরিবার আর শিক্ষক একসাথে একটা স্বপ্ন বান্ধব পরিবেশ তৈরি করে। তখনই একজন রোহান, একজন নেহা নিজেদের জন্য আর অন্যদের জন্য নতুন পথ তৈরি করে। যখনই তুমি সমাজের সঙ্গে কথা বলো, তখন পরিবর্তন আসবেই। এই ভাবনা থেকেই একসময় তার স্কুল ম্যাগাজিনে একটা প্রবন্ধ প্রকাশিত হলো, ড্রিম ফিল্টার্স অফ সোসাইটি নামে।
সেই প্রবন্ধে সাংস্কৃতিক প্রত্যাশাগুলো নিয়ে লেখা ছিল, আর সেখানে আয়ান সহ অনেক শিশুদের গল্প শেয়ার করা হয়েছিল। এই প্রবন্ধের প্রভাব এত গভীর ছিল যে অনেক বাবা মাই নিজেই তাদের সন্তানের জিজ্ঞাসা করতে শুরু করলো, তোমার আসল ইচ্ছে কি? আয়ানের চেষ্টা এখন আর শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলেছিল একটা পেজ যার নাম ছিল আনমোলেস্টেড মাইন্ডস, যেখানে সে শেয়ার করত গল্প, তথ্য আর অনুপ্রেরণা সেসব শিশুদের জন্য যারা সাংস্কৃতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। আয়ান জানত সংস্কৃতি এক রাতে বদলায় না, কিন্তু একটা কথোপকথন, একটা উদাহরণ আর একটা সমর্থন ব্যবস্থা শিশুকে একা মনে না করিয়ে দেয়। সে একবার নিজের বক্তৃতায় বলেছিল, আমাদের সংস্কৃতি শক্তিশালী, কিন্তু সেটা উচিত নয় কঠোর। যখন সংস্কৃতি শিশুদের স্বপ্নকে ডানা দেয়, তখন তারা হয়ে ওঠে সবচেয়ে সুন্দর পাখি। আয়ান এখন শুধু একজন শিক্ষার্থী বা নেতা নয়, সে একজন পরিবর্তনকর্তা হয়ে উঠেছে। তার স্বপ্ন আর কেবল নিজের জন্য নয়, অন্যদের জন্য। কারণ সে গভীরভাবে বুঝে গেছে, একজন শিশু তখনই স্বাধীনভাবে বেড়ে ওঠে যখন তার চারপাশের সংস্কৃতি তাকে শুধু পথ দেখায় না, সঙ্গে দেয় স্বাধীনতাও। সাংস্কৃতিক প্রত্যাশাগুলোই গড়ে তোলে বিকাশের মঞ্চ। যদি সংস্কৃতি উৎসাহিত করে, তাহলে সম্ভাবনার কোনো সীমা থাকে না। আয়ান তখন দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিনের সময়সূচি ছিল পাকা। সকালবেলা ধ্যান, তারপর নিবিড় পড়াশোনা, এরপর কোডিং প্র্যাকটিস, আর সন্ধ্যায় মেন্টরশিপ সার্কেল মিটিং। তার জীবনে সব কিছু পরিষ্কার ছিল, কিন্তু ভেতরে একটা শূন্যতা ছিল যা সে নিজেও ভালোভাবে বুঝতে পারছিল না। একদিন স্কুলে ঘোষণা হলো একটা নতুন প্রতিভা কর্মসূচি শুরু হচ্ছে, বিশ্বখ্যাত এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে, যার নাম ছিল ইয়াং ইনোভেটরস ইনকিউবেশন ল্যাব। এতে দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত 50 জন ছাত্রছাত্রী বাস্তব সময়ে উদ্ভাবনী সমস্যা সমাধান করার সুযোগ পাবে, মেন্টরশিপ পাবে এবং বিশ্বব্যাপী এক্সপোজারও পাবে। এই খবর পেয়ে আয়ানের চোখ জ্বলে উঠল, কিন্তু সাথে ছিল ভয়। এমন বড় মঞ্চের জন্য আবেদন মানে জাতীয় স্তরের প্রতিযোগিতা। সে কি আসলেই এত সক্ষম? সন্ধ্যায় যখন সে আবেদন ফর্ম পূরণ করছিল, তার পুরনো দিনগুলো মনে পড়ল, যখন সে সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হতো, যার থেকে কারো বেশি আশা ছিল না। কিন্তু যদি সে আজ সুযোগটাকে না ধরে, তাহলে হয়তো পুরনো ভয় আবারও জয়ী হয়ে যাবে। সে ফর্ম জমা দিল, নিজেকে বলল, সুযোগের দরজা নিজেরাই খুলতে হয়, সেটা নিজের পেছনে এসে বন্ধ হয় না। কয়েক সপ্তাহ পর একটা ইমেল এলো, অভিনন্দন, তুমি নির্বাচিত হয়েছ ইয়াং ইনোভেটরস ইনকিউবেশন ল্যাবের ফাইনাল রাউন্ডে। আয়ানের আনন্দের শেষ ছিল না, কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হলো এখন। ফাইনাল রাউন্ডে ছিল 60 ঘন্টার উদ্ভাবনী চ্যালেঞ্জ, যেখানে দল হয়ে বাস্তব সমস্যা সমাধান করতে হবে। মেন্টরের নির্দেশনায় প্রোগ্রামটি ঢাকায় হতো। সেখানে যাওয়া আসা এবং থাকার খরচ ছিল খুব কঠিন, মধ্যবিত্ত পরিবারের জন্য প্রায় অসম্ভব। আয়ান একটু দ্বিধাগ্রস্ত হয়ে বাবার কাছে গেল। বাবা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, বাবার, সুযোগ বারবার আসে, টাকার চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করে দেব, তুমি শুধু মনোযোগ দিয়ে চেষ্টা করো। ঢাকায় পৌঁছে আয়ানের চোখ খুলে গেল। দেশের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছিল উজ্জ্বল ছাত্রছাত্রী। কেউ কেউ বুয়েটের অধ্যাপকের সন্তান, কেউ কোডিং চ্যাম্পিয়ন। আয়ান মনে করল সে যেন অন্য জগতে এসে গেছে, কিন্তু তখন সে নিজেকে স্মরণ করালো সে নিজেই এখানে পৌঁছেছে নিজের কঠোর পরিশ্রম দিয়েই। চ্যালেঞ্জ শুরু হলো, দ্রুত চর্চা, মানসিক পরিবর্তন, শিক্ষক সমর্থন এবং সাংস্কৃতিক বাধা মোকাবেলা করেই। আয়ানের দলকে দেয়া হয়েছিল শহরের আবর্জনা ব্যবস্থাপনা সমস্যা সমাধানের টাস্ক। প্রথম মিটিংয়ে আয়ান একটু পেছনে সরে গেল। তার টিমের জন্য সদস্যরা সাবলিং ইংরেজিতে আলোচনা করছিল, আর তার দ্বিধা ফিরে আসলো। তখনই তার মেন্টর মীরা ম্যাডাম এসে তার টিমে যোগ দিলেন। সে আয়নের চোখে একটা আলাদা কিছু দেখল। ধীরে ধীরে বলল, তুমি মনে করো পিছিয়ে আছো, কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি আলাদা। তোমার যাত্রা তোমাকে করেছে একটা বাস্তববাদী চিন্তাবিধি। মীরা ম্যাডামের সেই কথাগুলো যেন আয়নের চিন্তার সুইচ অন করে দিল। সে তার স্থানীয় শহরে আবর্জনা ব্যবস্থাপনার বাস্তবিক জ্ঞান এবং সমস্যা শেয়ার করল। তার ধারণাগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল। ধীরে ধীরে দল তার কথাগুলো গুরুত্ব দিতে শুরু করলো। পরের 2 দিন ধরে সে পুরোপুরি যুক্ত হলো ভাবনা থেকে প্রোটোটাইপ তৈরিতেই। শেষ প্রেজেন্টেশনে তাদের সমাধান ছিল এতই বাস্তবিক এবং উদ্ভাবনী যে বিচারকরা তাকে দিলেন সেরা প্রসারযোগ্য সমাধানের পুরস্কার। আয়ানকে বিশেষভাবে স্বীকৃতি দেয়া হলো তার স্থানীয় অন্তর্দৃষ্টি এবং বৈশ্বিক প্রাসঙ্গিকতার জন্য। ট্রেনে ফেরার পথে আয়ানের চোখ ভিজে উঠল।
আজকের দিনে প্রথমবারের মতো সে বুঝতে পারল সে বড় এক ভয় থেকে মুক্তি পেয়েছে। ভয় যে সে কখনো জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল হতে পারবে না। স্কুলে ফেরার সাথে সাথে শিক্ষক এবং শিক্ষার্থীরা তাকে পরম স্বাগত জানালো। প্রধান শিক্ষক সভায় বললেন, আয়ান প্রমাণ করেছে যে যখন সঠিক সময় সঠিক মেন্টর এবং উৎসাহ পাওয়া যায় তখন যে কোনো শিশু তার সরল শুরু থেকে বড় এক অগ্রগতি করতে পারে। আয়ান এখন একজন আইকন, কিন্তু তার সবচেয়ে বড় জয় হলো সে নিজেকে বিশ্বাস করতে শিখেছে। সে গভীরভাবে বুঝেছে প্রতিভা শুধু অন্তর্দৃষ্টির ফল নয়, তার জন্য দরকার জ্বালানি, যা কখনো মেন্টর, কখনো সমর্থক পিতামাতা, আর কখনো সঠিক সুযোগের দরজা। এখন সে চালাচ্ছে তার নিজস্ব প্ল্যাটফর্ম আনমোল্ডেড মাইন্ডস। এই গল্প থেকে আমরা শিখি সঠিক সুযোগ, মেন্টরশিপ আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি শিশু পারে তার সম্ভাবনার সীমানা ছাড়িয়ে এগিয়ে যেতেই, এবং সমাজের যে কোনো বাধা যতই শক্ত হোক না কেন একজন সাহসী মন তাকে জয় করতে শেখায়। আয়ান শুরু করল একটা নতুন সেকশন যার নাম ছিল অপরচুনিটি ওয়াচ। এখানে সে স্কলারশিপ প্রোগ্রাম, ইন্টার্নশিপ এবং প্রতিযোগিতা সব তথ্য শেয়ার করত, যাতে কোনো শিশু সুযোগের অভাবে পিছিয়ে না পড়ে। তার মিশন ছিল স্পষ্ট, আমি এমন শিশুদের কাছে পৌঁছাতে চাই যারা স্বপ্ন দেখে কিন্তু জানে না পথ শুরু কোথায়। একদিন এক জুনিয়র এসে জিজ্ঞাসা করল, ভাইয়া, যদি তুমি ঢাকায় সেই সুযোগ পেতেই না তাহলে কি এত দূর এগোতে পারতে? আয়ান হাসতে হাসতে বলল, সেটা সম্ভবত হতো না, কারণ সঠিক সময় সঠিক সুযোগ একটা উৎসাহের মতো কাজ করেই। তুমি তোমার ভেতরের আত্মবিশ্বাসকে সক্রিয় করো। তারপর যোগ করল, কিন্তু এটাও সত্য যে যদি আমি সে সময় ভয় পেয়ে আবেদন না করতাম তাহলে হয়তো আর কোনো সুযোগই আসতো না। এই কথাগুলো তার হৃদয়ে সোজা গেঁথে গেল। এখন তার পুরো মনোযোগ শুধু স্বপ্ন দেখাতেই নয়, শিশুদের তাদের স্বপ্নের পেছনে দৌড়ানোর ক্ষমতা দান করাতেই। কয়েক মাস পর বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হলো। আয়ান ভালো মার্কস পেল, কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো তার সবচেয়ে বড় সাফল্য কি, সে বলল, আমি আমার কাজ নিয়ে খুশি নই। তার উত্তর ছিল, আমার সবচেয়ে বড় সাফল্য হলো আমি নিজেকে চিনতে পেরেছি। এখন আমি অন্যদেরকে নিজেকে চিনতে সাহায্য করছি। আজ সে একটা শীর্ষস্থানীয় উদ্ভাবনী প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তবে প্রতিটি ছুটিতে সে নিজ শহরে ফিরে আসে, শিশুদের সাথে সেশন করেই, তাদের সন্দেহ দূর করে এবং সামনে আসা সুযোগ সম্পর্কে গাইড করে। গল্প এখানেই শেষ হয়, কিন্তু একটা বিষয় রেখে যায়, শিশুদের মধ্যে আগুন থাকেই, কিন্তু সেই আগুনকে আকার দিতে প্রয়োজন সঠিক সময়, সঠিক হাত এবং সঠিক বাতাস। এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য। সুযোগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ কখনো কখনো শুধু একটা সুযোগ, একটা মেন্টরের কথা বা একটা ঘটনা একজনের মধ্যে লুকোনো প্রতিভাকে বের করে আনে, আর সেটাই হয়ে ওঠে একটা ব্রেক থ্রু মুহূর্ত যা স্বপ্ন পূরণ করেই। তো বন্ধুরা, আজকের বইয়ের সামারি এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।